তো তোমরা দেখো, আগের দিনে যদি ভিডিওটা তোমরা দেখে থাকো সেখানে দেখবে আমি ভারতের জল সম্পদ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। আর আজকে আমি আলোচনা করব ভারতের নদ নদী সম্পর্কে। তো দেখো, ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করতে গেলে আগে জানতে হবে যে এই যে আমি নদ নদী কথাটা বলছি, আসলে এই নদী কথাটা কতটা ঠিক। আমরা যে নদ নদী বলি, নদ নদী, আসলে দেখো, জিওগ্রাফির ভাষায় বা ভূগোলের ভাষায় আসলে নদ নদী বলে তেমন কিছু হয় না। আসলে এগুলোকে বলা হয় জলধারা। বোঝা গেল? এই যে আমরা যেটাকে নদ বা নদী বলছি, এগুলো আসলে হচ্ছে জলধারা। জলধারা মানে কি? অভিকর্ষের টানে কি হয়, সবসময় পর্বতের ঢাল বেয়ে বা ভূমির ঢাল বেয়ে উপর দিক থেকে নিচের দিকে জল গড়িয়ে পড়ে। এটা হচ্ছে জলের প্রধান ধর্ম। তো ভারতের নদ নদী জানতে গেলে আগে জানতে হবে ভারতের কি ধরনের নদ নদী আছে। তো দেখো, ভারতের মেনলি এই যে উত্তর ভারতের দিকে কিছু নদ নদী আছে, আর কিছু হচ্ছে দক্ষিণ ভারতের দিকে নদ নদী আছে। এবার আমরা ডিটেলসে প্রথমে উত্তর ভারতের নদ নদী নিয়ে আলোচনা করব। উত্তর ভারতের নদ নদী মানে কি? যে সব নদীতে হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। বরফ গলা জলে পুষ্ট অর্থাৎ কি? বরফ গলা জলে পুষ্ট মানে উত্তর ভারতে যে নদ নদীগুলো আছে সেই নদীগুলোতে কিন্তু সারা বছর জল থাকে, যার জন্য একে এক কথায় কিন্তু নিত্যবহ নদীও বলা হয়। নিত্যবহ। নিত্যবহ বলার কারণ কি? বরফ গলা জলে যেহেতু পুষ্ট উত্তর ভারতের নদীগুলো, তাই এই নদীগুলোতে কিন্তু সারা বছর জল থাকে। আর দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে এগুলো কিন্তু সাধারণত বৃষ্টির জলে পুষ্ট। আর এই বৃষ্টির জলে পুষ্ট হওয়ার জন্য কিন্তু এই দক্ষিণ ভারতের নদ নদীগুলো কিন্তু কিন্তু সারা বছর জল থাকে না। অর্থাৎ এই সব নদীগুলো কিন্তু অনিত্যবহ নদী বলে। এবার আমি উত্তর ভারতের নদ নদী যদি আলোচনা করি, তাহলে উত্তর ভারতে মেনলি দেখো তিনটা নদী আছে। এক, গঙ্গা। ভারতবর্ষে যারা থাকো, অবভিয়াসলি গঙ্গা সম্পর্কে সবাই নামটা জানো বা শুনেছো। দুই, সিন্ধু। আর তিন, ব্রহ্মপুত্র। তাহলে এই তিনটে নদী আমাদের উত্তর ভারতে আছে, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। তাহলে আমরা যারা ভারতে বাস করি গঙ্গা নদী তো অবভিয়াসলি জানি, যেহেতু গঙ্গা আমাদের পবিত্র নদী, এটাকে আমরা মা গঙ্গা বলে থাকি। তাহলে প্রথমে আমি এই গঙ্গা নিয়েই ডিটেলসে আলোচনা করব। তো দেখো, গঙ্গা কোথা থেকে শুরু হয়েছে, কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, শেষ কোথায় হয়েছে, সেটা আমি ডিটেলসে ম্যাপে দেখাচ্ছি, ভালো করে দেখবে তোমরা। দেখো, এই গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা মানে উত্তরাখণ্ডের এই পোর্শনটা, এখান থেকে কিন্তু এই গঙ্গা নদীটা সৃষ্টি হয়েছে। তো দেখো, এই গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, এর সঙ্গে গঙ্গা নদী আর অলকানন্দা দেবপ্রয়াগ থেকে এসে এখানে হরিদ্বার বা ঋষিকেশ যে জায়গাটা আছে এই পর্যন্ত এসেছে। এই পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি বলা হয়। এখান থেকে তাহলে প্রথমে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গঙ্গাটা এলো, এখানে আসার পরে তারপরে পূর্ব দিকে উত্তরপ্রদেশের মধ্যে থেকে, তারপর বিহার ঝাড়খণ্ডের মধ্যে থেকে এখানে এসেছে, ঝাড়খণ্ডে এসে এই রাজমহল পাহাড় পর্যন্ত। এটা হচ্ছে গঙ্গার কিন্তু মধ্যগতি। তাহলে এখান থেকে এখানে গঙ্গার উচ্চগতি, এখান থেকে এখানে হচ্ছে গঙ্গার মধ্যগতি। তাহলে দেখো, তাহলে উচ্চগতি, এখান থেকে এই পর্যন্ত যে এলো, এখানটা হচ্ছে ভাগীরথী নাম। তাহলে ভাগীরথী নাম নিয়ে এসে এই পর্যন্ত এসে এখানে কিন্তু গঙ্গা নাম নিয়েছে। এখান থেকে দেখো, তারপর আস্তে আস্তে উত্তরপ্রদেশের মধ্যে থেকে ঝাড়খণ্ডের মধ্যে থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে এখানে রাজমহল পাহাড় এসেছে। এখান থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যেটা প্রবাহিত হয়েছে সেটা হুগলি বা ভাগীরথী নাম নিয়েছে। আর একটা অংশ হচ্ছে দেখো বাংলাদেশের মধ্যে দিয়ে পদ্মা, পরবর্তীকালে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে দেখো, আমার গঙ্গা নদীটা বেশিরভাগটাই কিন্তু ভারতের মধ্যে আছে, কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। তাহলে আমি গঙ্গাকে তিনটে পার্টে ভাগ করলাম। তিনটে পার্ট কি কি? উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা, নিম্ন গঙ্গা। তাহলে গঙ্গোত্রীমার গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার হচ্ছে উচ্চগতি, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি। রাজমহল পাহাড়ে এসে কিন্তু গঙ্গা এখানে দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটা ভাগ হচ্ছে আমাদের হুগলি বা ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করছে, আর একটা পদ্মা নাম নিয়ে প্রবেশ করে পরে মেঘনা নাম নিয়েছে। এবার এই গঙ্গা নদীতে দেখো, এই ডান দিকে কিছু উপনদী আছে, যমুনা নদী আছে, সোন নদী আছে, এখানে ঘরঘরা, কোশি, এইসব নদীগুলো কিন্তু এখানে বাম তীরে, ডান তীরে উপনদী আছে। এই হচ্ছে গঙ্গা। তাহলে গঙ্গা এইখান থেকে এখানে টোটাল প্রায় 2510 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু অবস্থান করেছে। উত্তর ভারতের যে বৃহৎ সমভূমি, দেখবে আমি ভূগোলে পার্ট 2-তে, এটা 3-তে পড়িয়েছি, যে উত্তর ভারতের সমভূমি, সেই উত্তর ভারতের সমভূমিটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অনেকটা গঙ্গা নদীর উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে তৈরি হয়েছে। তাহলে আমি প্রথমে গঙ্গা নদী নিয়ে ডিসকাস করলাম। এইবার আমি যাব সিন্ধু নদী। সিন্ধু নদীও ঠিক দেখো, এখানে এই তিব্বতের কাছাকাছি যে জায়গাগুলো আছে, এখান থেকে মানস সরোবরের কাছ থেকে এখান থেকে তৈরি হয়ে তারপরে ভারতবর্ষে প্রবেশ করেছে। ভারতবর্ষে এই লাদাখের মধ্যে থেকে প্রবাহিত হয়ে সোজা এখান থেকে কিন্তু পাকিস্তানের মধ্যে থেকে এসে বঙ্গোপসাগরে পড়েছে। এটা হচ্ছে সিন্ধুর প্রবাহ পথ। সিন্ধু যখন পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন
ঝিলাম, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা এই নদীগুলো কিন্তু সব এসে এই সিন্ধু নদীর সঙ্গে মিশেছে। দেখো এই সিন্ধু নদীর বেশিরভাগটাই কিন্তু পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উৎসস্থল চীন দেশ। ভারতবর্ষের উপর থেকে প্রায় ওই ধরো 709 থেকে 10 কিলোমিটার এইটুকু জায়গা কিন্তু ভারতবর্ষের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হওয়ার পরে পাকিস্তানের উপর থেকে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, তবে হ্যাঁ দেখো, এই ভারত আর পাকিস্তানের মধ্যে একটা বৈঠক হয়েছে কিসের জন্য? জল। যেহেতু ধরো সিন্ধু নদীর জল কিন্তু ভারতের উপর থেকে প্রবাহিত হয়ে তারপরে পাকিস্তানে যাচ্ছে, তাহলে পাকিস্তানে কতটা জল দেওয়া হবে না দেওয়া হবে সবই কিন্তু ভারত সরকার এখানে নিয়ন্ত্রণ করে। যার জন্য এই সিন্ধু নদী কিন্তু যেমন ভারতবর্ষে গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু পাকিস্তানেও গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট যে নদীটা গেল এটা হচ্ছে সিন্ধু। এরপরে আমরা তৃতীয় নদীটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। দেখো এটাও কিন্তু চীন দেশ থেকে, চীন দেশে কিন্তু সৃষ্টি হয়েছে, চেমাইংদুং থেকে সৃষ্টি হয়েছে। এই চিমাইকদুং থেকে সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু এর নাম কিন্তু সিন্ধু ব্রহ্মপুত্র নদী কিন্তু নয়, ওখানে নাম কিন্তু সাংপো, সাংপো নাম। এখান থেকে সৃষ্টি হওয়ার পরে চীন দেশ থেকে হওয়ার পরে তারপরে ভারতবর্ষে অরুণাচল প্রদেশে এখান থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীটা ভারতে প্রবেশ করছে। এর পাশে আর একটা ডিহং উপনদী আছে, এইগুলো একসাথে যুক্ত হয়ে তারপরে অসমের মধ্যে থেকে এসে তারপরে বাংলাদেশে এসে সেই পদ্মার সঙ্গে মিশেছে। দেখো এইভাবে কিন্তু ব্রহ্মপুত্র নদীটাও পূর্ব ভারতে অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে। তো এখানেও ভারতে মোটামুটি এটাও তুমি ধরে রাখো, এখানে এই ব্রহ্মপুত্র টোটাল দৈর্ঘ্য 2900 কিমি, 2900 কিমি হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে 2900 কিমির মধ্যে ভারতবর্ষে মাত্র এরা অবস্থান বিস্তার করেছে ওই ধরে রাখো 750 কিমির মতো। তাহলে 750 কিলোমিটার ভারতের মধ্যে থেকে প্রবাহিত হয়েছে, বাকিটা কিন্তু এই চীন দেশের উপর থেকে প্রবাহিত হয়েছে, তারপরে কিছুটা অংশ বাংলাদেশের দিক থেকে প্রবাহিত হয়েছে। সিন্ধু নদীও দেখো, সিন্ধু নদীরও দৈর্ঘ্য 2880 কিমি, এর মধ্যে ওই 709 কিমির মতো কিন্তু ভারতের মধ্যে থেকে প্রবাহিত হয়েছে। তাহলে দেখো সিন্ধু নদী আর ব্রহ্মপুত্র নদী দৈর্ঘ্যে বড় হওয়া সত্ত্বেও ভারতে কিন্তু বেশি জায়গা জুড়ে প্রবাহিত হতে পারেনি। সেখানে গঙ্গা নদী 2510 কিলোমিটার হওয়ার মধ্যে ভারতের মধ্যে দিয়ে কিন্তু বেশি প্রবাহিত হয়েছে। তাহলে আমি যদি ভারতের নদ নদী নিয়ে আলোচনা করতে চাই, তাহলে এই উপরের যে উত্তর ভারতের তিনটে নদী, এই তিনটে নদীতে অবভিয়াসলি আলোচনা করতে হবে। তাহলে সিন্ধুর সাথে আর কি নদী ছিল আমি কি বললাম? ঝিলাম, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা। আবার গঙ্গার উপনদী আমি কি কি বলেছিলাম? এখানে বলেছিলাম যমুনা, সোন, কোশি, ঘরঘরা এগুলো আছে। আর সিন্ধুর ক্ষেত্রে এখানে তো একটা নদী আছে, তাছাড়া এখানে যখন বাংলাদেশের এখানে আসছে তারপর পশ্চিমবঙ্গের নিচের পোর্শনটা, এখানে কিন্তু এদের অনেক উপনদী একসঙ্গে আছে। সুন্দরবনে যে নদীগুলো থাকে গোসাবা, মাতলা, তারপর হচ্ছে ঠাকুরানী, এইসব যে নদীগুলো এই নদীগুলো কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে। যাই হোক, তাহলে এই নদী, এই প্রধান তিনটে নদী এবং এই তিনটে শাখা নদী এবং এর তিনটে উপনদী, এইগুলো নিয়ে কিন্তু আমাদের টোটাল এই উত্তর ভারতের নদ নদী আলোচনা করতে হচ্ছে। আর আমি আগের ভিডিওটাতে কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে এই ভারতের জলসম্পদ মানে এই যে নদীর যে জলসম্পদ এটা কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওটার আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, যারা এখনো আগের ভিডিওটা দেখোনি, সেখানে কিন্তু আমি ভারতের জলসম্পদ ডিটেলসে আলোচনা করছি। তাহলে এইগুলো হচ্ছে আমার উত্তর ভারতের নদ নদী। এইবার আমরা যাব দক্ষিণ ভারতের প্রধান নদ নদী কোনগুলো এবং তাদের উৎসস্থল, এইগুলো নিয়ে এবার আমরা ডিসকাস করব। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখো উত্তর ভারতের নদ নদী নিয়ে আলোচনা করলাম, এইবার আমরা যাব দক্ষিণ ভারতের নদ নদীতে। তো দেখো দক্ষিণ ভারতের প্রধান যে নদীগুলো আছে, প্রধান নদীগুলো কি কি আছে? নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো এর মধ্যে আমরা প্রথম নর্মদা নিয়ে আলোচনা করব। দেখো নর্মদা নদী এই অমরকন্টক পাহাড় থেকে সৃষ্টি হয়ে আস্তে আস্তে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এই ঠিক মুম্বাইয়ের উপর দিকে আর আহমেদাবাদের নিচে এইখানটা থেকে কিন্তু আরব সাগরে গিয়ে মিশেছে। এর দৈর্ঘ্য মোটামুটি 1310 কিমি। তাহলে নর্মদা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে বললাম? অমরকন্টক শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, এটা উৎস। আর মোহনা হচ্ছে আরব সাগর। এরপরে আরেকটা প্রধান যে নদী আছে সেটা হচ্ছে তাপ্তি। তাপ্তি আর ঠিক নিচের পোর্শন থেকে সৃষ্টি হয়ে এও কিন্তু আস্তে আস্তে গিয়ে আরব সাগরে মিশেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 730 কিলোমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে এই মহাদেব পাহাড় থেকে, মহাদেব যে পাহাড় আছে এখানে মুলতায় একটা উচ্চভূমি আছে, সেখান থেকে সৃষ্টি হয়ে আরব সাগরের দিকে চলে গেছে। তাহলে এটা হচ্ছে দক্ষিণ দিকে অবস্থিত পশ্চিম বাহিনী যে নদী আছে তার মধ্যে এই দুটো নদী ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে তাপ্তি। এবার দেখো পূর্ব দিকে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে মানে দক্ষিণ ভারতে পূর্ব দিকে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা প্রথমে সেটা হচ্ছে গোদাবরী। গোদাবরী দেখো এখানে তেলেঙ্গানার কাছ থেকে একটু গিয়ে এখানে হচ্ছে আস্তে আস্তে পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তারপরে
তেলেঙ্গানা এখানে দেখো গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে 875 কিলোমিটার। আর এটা সৃষ্টি হয়েছে এই পশ্চিমঘাট পর্বত থেকে, মানে এই দিক থেকে পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্টি হয়ে আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে চলে গেছে। এরপরে যেটা আছে দেখো কৃষ্ণা। কৃষ্ণা কিন্তু দক্ষিণ ভারতে ইম্পর্টেন্ট একটা নদী। কেন? আমাদের যেমন এই যে মেন হচ্ছে গঙ্গা হচ্ছে উত্তর ভারতে, তেমনি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু এই কৃষ্ণা নদীকে। কৃষ্ণা নদী এখান থেকে সৃষ্টি হয়ে আস্তে আস্তে এ দেখো সৃষ্টি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের দিকেই, কিন্তু এখানে সৃষ্টি দেখো বালেশ্বর নামে একটা উচ্চভূমি আছে, সেখান থেকে সৃষ্টি হয়ে এ আস্তে আস্তে পূর্ব দিকে গিয়ে এখানে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু মিশেছে। আর একটা এর দৈর্ঘ্য হচ্ছে 1400 অর্থাৎ 1400 কিলোমিটার হচ্ছে এর ডিস্টেন্স। তাহলে দক্ষিণ ভারতের ইম্পর্টেন্ট চারটে নদী কি কি বললাম? নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা। আর একটা একদম দক্ষিণে তামিলনাড়ুর দিকে দেখো আর একটা নদী আছে, সেটা হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদী হচ্ছে তালা কাবেরী উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে আস্তে আস্তে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এর দৈর্ঘ্য 850 কিমি। তাহলে এই পাঁচটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের প্রধান ইম্পর্টেন্ট নদী। পাঁচটা নদী কি কি বললাম? নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। নর্মদা নদী এখানে দৈর্ঘ্য কত লিখেছি? 1310 কিমি। দ্বিতীয় দ্বিতীয় ইম্পর্টেন্ট যেটা দক্ষিণ ভারতের প্রধান নদী, সেটা কি বলেছিলাম? তাপ্তি। দৈর্ঘ্য কত? 730 কিমি। তৃতীয় আমি যেটা ইম্পর্টেন্ট বলেছি সেটা হচ্ছে গোদাবরী, এর দৈর্ঘ্য কত? 875 কিমি। চতুর্থ যেটা আমি ইম্পর্টেন্ট বললাম সেটা হচ্ছে কৃষ্ণা নদী, এটা দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। আর তারপর হচ্ছে কাবেরী, 850 কিমি। এছাড়া আর একটা নদী আছে যেটা খুব একটা বেশি আলোচনা করা হয় না, সেটা উড়িষ্যার দিকে প্রবাহিত হয়েছে, যেটা মহানদী। এটাও কিন্তু একটা দক্ষিণ ভারতের পূর্ব দিকে একটা ইম্পর্টেন্ট নদী। তাহলে এই গেল হচ্ছে আমার উত্তর ভারতের তিনটে নদী ছিল, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। আর এইগুলো হচ্ছে দক্ষিণ ভারতের আমার নদী। তো দেখো, যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক নয় কিন্তু মাধ্যমিক দেবে, বা রিসেন্টলি যাদের ইউনিট টেস্ট আছে কদিন পরে, সামনের সপ্তাহে তোমাদের ইউনিট টেস্ট আছে, তো তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো, যেটা আগের বছর মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। তো এই বছর আসেনি, তাহলে এই বছর কিন্তু তোমাদের ইউনিট টেস্টে কিন্তু আসতে পারে, ফাইনাল পরীক্ষাতে আসতে পারে। তাহলে আমি উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদী যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কোন কোন টপিক্স এর উপর করব এখানে একটু দেখে রাখো, তাহলে কিন্তু তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন রেডি হয়ে যাচ্ছে। দেখো, ফার্স্ট আমি যদি বলি অবস্থানগত পার্থক্য। আর তোমরা জানো তো পার্থক্য কিভাবে লিখতে হবে? পার্থক্যতে 3টে পার্ট করতে হবে। এটা হচ্ছে পার্থক্যের বিষয়, আর এখানে থাকবে হচ্ছে উত্তর ভারতের নদী, আর এখানে থাকবে হচ্ছে দক্ষিণ ভারতের নদী। তো আমি এখানে এখানে পার্থক্যগুলো আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে অবস্থান যদি দেখো, তাহলে আমার উত্তর ভারতের নদ নদীর অবস্থান বলতে দেখো এগুলো কিন্তু মেনলি হিমালয় পর্বতের উপর ডিপেন্ড করে তৈরি। দেখো হিমালয়, পুরো 3টে নদী দেখো, তুমি গঙ্গা বলো, সিন্ধু বলো, ব্রহ্মপুত্র, যে কটা উত্তর ভারতের নদ নদী আছে সবারই কিন্তু উৎসস্থল হিমালয় পর্বতের কোনো না কোনো অঞ্চলে। আর দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে দেখো, এই দক্ষিণ ভারতের নদীগুলো হয় পূর্বঘাট পাহাড় নাহলে পশ্চিমঘাট পাহাড়, মানে এই দুটোর মধ্যেই কিন্তু এই দক্ষিণের যে নদ নদীগুলো এগুলো উৎসস্থল। তাহলে এটা আমি অবস্থান বলতে পারি। দ্বিতীয় আমি যদি বলি জলের উৎস। জলের উৎস বলতে কি? জলের উৎস বলতে এখানে বোঝানো হচ্ছে দেখো, উত্তর ভারতে যে নদ নদীগুলো আছে এই নদ নদীগুলো কিন্তু সব বরফ জলপুষ্ট নদী। মানে এই উত্তর ভারতের নদীগুলো কিন্তু সারা বছর বেশি পরিমাণে জল থাকে, কারণ হিমালয়ে প্রচুর পরিমাণে বরফ আছে, সেই বরফগুলো গলে গলে কিন্তু এই নদীতে সারা বছর জলের যোগান দিচ্ছে। কিন্তু দক্ষিণ ভারতে যে নদ নদীগুলো আছে সেগুলোতে কিন্তু জলের যোগান নেই, কারণ সেগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট নদী। তাই সারা বছর কিন্তু এই দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে কিন্তু সেভাবে জল থাকে না, বর্ষাকালে যে পরিমাণে জল থাকে। তাহলে একটা অবস্থান তুমি পয়েন্ট করতে পারো, একটা তুমি জলের উৎস বলে একটা পয়েন্ট করতে পারো। তারপর আমি একটা পয়েন্ট করলাম দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছি? দৈর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে এখানে দেখো, উত্তর ভারতে যে 3টে নদী আমি ডিটেলস আলোচনা করলাম, এই যে গঙ্গা দেখো 2510 কিমি, তারপর দেখো সিন্ধু 2880 কিমি, এটা দেখো, তারপরে 2900 কিমি ব্রহ্মপুত্র। তাহলে সব দেখো এখানে 2000 2500-এর কাছাকাছি। কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীগুলো দেখো 1000-এর উপরে, মানে 1500-এর উপরে খুব একটা কিন্তু নেই। তাহলে এই নদীগুলো কিন্তু দৈর্ঘ্য অনেকটা বড়, আর এই নদীগুলো কিন্তু দৈর্ঘ্য অনেকটা ছোট। তাহলে অবস্থান একটা পয়েন্ট গেল, জলের উৎস একটা পয়েন্ট গেল, তারপরে দৈর্ঘ্য একটা পয়েন্ট গেল। আর কি পয়েন্ট হতে পারে? দেখো, আর একটা পয়েন্ট হচ্ছে যে এই যে উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তোমার বসতি, মানে যে সভ্যতা গুলো আছে, বসতি স্থাপন গুলো আছে, উত্তর ভারতের নদ নদীর উপর ডিপেন্ড করে যত সভ্যতা, যত
বাড়িঘর গড়ে উঠেছে বা বসতিগুলো গড়ে উঠেছে, সেইভাবে কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। মানে উঠলেও উত্তর ভারতের নদ নদীর মতো কিন্তু অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। বোঝা গেল? আচ্ছা, এই একটা পয়েন্ট করতে পারো। আর একটা ব্যাপার দেখো, এই যে বাঁধ দেওয়ার যে কথাটা আমি একটু আগে বললাম, মানে আগের ভিডিওতে, একটু আগে না সরি আগের ভিডিওতে, তো বাঁধের ক্ষেত্রে দেখো উত্তর ভারতের নদ নদীতে কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীতে কিন্তু এই খরস্রোত বেশি থাকার জন্য এখানে বিদ্যুৎটা বেশি তৈরি করা যায়, আর এখানে বাঁধ বেশি নির্মাণ করা যায়। তো এই কয়েকটা বিষয় যদি তুমি পার্থক্যগুলো যদি লেখো, তাহলে তুমি সেখানে কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। তো এই যে ডিটেলসে যে আলোচনা করলাম, এটা যদি তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে সবকিছু বুঝতে পারবে। আর পার্থক্যটা যদি ভালো করে দেখো তাহলে তোমার 3 বা 5-এর জন্য কিন্তু সেগুলো রেডি হবে। তাহলে এই ধরনের ভিডিওগুলো যদি তুমি আরো পেতে চাও, তাহলে আমি যে ভিডিওগুলো তৈরি করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো, এর আগেও দেখবে আরো 4-5টা পার্ট করা আছে, ওই 5টা দেখবে, তারপর এটা দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। আর তোমরা যারা ভিডিও দেখছো তোমরা তো দেখো অবশ্যই, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও দেখাও। আর যাদের এই বছর 2025-এ মাধ্যমিক টার্গেট আছে, দেখো 2025, আর এটা কিন্তু তোমাদের মোটামুটি ধরে নিতে পারো লাস্ট সিলেবাস। এরপরে কিন্তু সিলেবাসের পরিবর্তন হচ্ছে, যেহেতু 11-এর সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। তো ভূগোলে যদি দেখো 100-র কাছাকাছি যদি নম্বর পেতে চাও, আসলে তোমাদের 90 হচ্ছে লিখে থাকবে আর 10 নম্বর হচ্ছে প্রজেক্টে থাকবে। তো তোমরা প্রথম থেকে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, তারা পুরো ডিটেলসে তো পড়াটা পাবেই, সঙ্গে সাজেশন পাবে। পরে এমসিকিউ যখন দেবো তখন একটা 90 নম্বরের মতো, মানে এখানে কিন্তু আমি 99% সাজেশন, 100 শিওর আমি সব বলছি না। এখানে কিন্তু আমি কি বলছি, 100-তে 100, 100-তে 100 জিওগ্রাফিতে 100-তে যদি 100 পেতে চাও, তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। তাহলে বছরের শেষে তুমি সব নোটস বলো, সব পড়া বলো, সবকিছু পেয়ে যাবে, কিন্তু কন্টিনিউ আমাদের সঙ্গে তোমাদের থাকতে হবে। আর জানোই তো এত কিছু ঘাটাঘাটির পেছনে কারণ একটাই, চ্যানেলটাকে লাইক করতে হবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিতে হবে। থ্যাংক ইউ। এর পরের ভিডিওতে আসছি আবার।